হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশনের পার্ট 4 অর্থাৎ 4 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে মোস্ট ইম্পর্টেন্ট আমরা 15টা এররের একদম মোস্ট ইম্পর্টেন্ট রুলস শিখে নিয়েছি। আশা করব সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিয়েছো, খাতায় নোট ডাউন করে নিয়েছো। তোমরা সবাই জানো যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য আমি ইউটিউবে একটা ফ্রি কোর্স করাচ্ছি ইংলিশের উপরে 10 নম্বরকে টার্গেট করে। এখানে আমাদের যে এরর কারেকশনের নিয়মগুলো আছে আমি তোমাদের বলেছিলাম, যখন তোমরা ক্লাসে আসবে একটা পেন এবং একটা পেপার নিয়ে আসবে, কারণ ইম্পর্টেন্ট রুলসগুলোকে কি করতে হবে, আমাদের লিখে নিতে হবে এবং আমি যে পয়েন্টসগুলো তোমাদের বলবো সেগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। কেন বুঝে নিতে হবে? কারণ এই এরর কারেকশনের রুলগুলোই এমনই, যদি আমরা লিখে না নিই তাহলে কিন্তু পরবর্তীতে আমরা প্র্যাকটিসের সময় মনে রাখতে পারবো না এবং ভুলে যাব। তাহলে প্র্যাকটিসের জন্য কিন্তু এগুলোকে লিখে রাখতেই হবে এবং বারবার এগুলোকে রিভাইজ করতে হবে যাতে আমরা নিয়মগুলোকে মনে রাখতে পারি। তাহলে 15 নম্বর পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব 16 নম্বর থেকে এবং আজকে আমরা যে ইম্পর্টেন্ট রুলসগুলো শিখবো তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, আজকে প্রথম যে নিয়মটা আমরা শিখবো 16 নাম্বার, সেটাকে ভালো করে দেখবে। অনেক সময় আমরা একটা সেন্টেন্স দেখতে পাই, ইট ইজ ড্যাশ হু ড্যাশ ডান দ্য ওয়ার্ক। এখানে আমাদের যে মেন এররটা আসে, সেটা আমাদের এররটা আসে হচ্ছে কেসের উপরে ভিত্তি করে, অর্থাৎ প্রোনাউনের যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস আছে তার উপরে ভিত্তি করে। আমরা কি জানি, ভার্বের পর যে কেসটা বসে সেটা সবসময় অবজেক্টিভ, কিন্তু এখানে একটু অন্যরকম। আমরা কি জানি, সাবজেক্টিভ কেস মানে কে, আই, উই, ইউ, সি, হি, দে, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কি, মি, আস, ইউ, হিম, হার, দেম। কিন্তু অনেক সময় যখনই ইট ইজ, আমি ধরে নিলাম যে ইট ইজ আমি, এটা হয় আমি যে কাজটা করেছে, তাহলে ইট ইজ এর পরে যে প্রোনাউনটা বসবে পরীক্ষাতে আমার যদি এসে যায় তখন আমি গুলিয়ে ফেলি যে সাবজেক্টিভ বসাবো না অবজেক্টিভ বসাবো। ভালো করে মনে রাখবে, এখানে এই ইটটা হচ্ছে একটা ডামি সাবজেক্ট, ডিএস। এই ইটটা যেহেতু ডামি সাবজেক্ট, মেন সাবজেক্টটা হচ্ছে এই ইজের পরে যে সাবজেক্টটা বসবে। এখানে আমি তর্কের খাতিরে আই বসিয়ে দিলাম। যে কোনো সাবজেক্টিভ কেস যদি আমি বসাতে চাই, আমি উই বসাতে পারি, আমি হি বসাতে পারি, আমি ইউ বসাতে পারি, আমি সি বসাতে পারি, আমি দে বসাতে পারি। কারণ আমি কি জানি, আমরা কি জানি, এগুলো প্রত্যেকটাই সাবজেক্টিভ কেস। তাহলে ইট ইজ আই হতে পারে, ইট ইজ হি হতে পারে, ইট ইজ সি হতে পারে, ইট ইজ ইউ হতে পারে, ইট ইজ দে হতে পারে। তাহলে এটা হয় আমি তুমি, প্রোনাউন যেমন বসবে তার মিনিংটা সেই অনুযায়ী হবে। কিন্তু আরো একটা বিষয় আসে, এখানে যে ভার্বটা হু এর পরে বসবে সেইটা আমি ইট অনুযায়ী বসাবো না এখানে আমার যে মেন সাবজেক্টটা আমি করেছি সেইটা অনুযায়ী বসাবো। তাহলে হু এর পরে আমরা জানি হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, আমরা ধরে নিতেই পারি, কিন্তু অত কিছু আমরা মনে রাখবো না। আমরা জাস্ট একটা সহজ জিনিসকে সহজভাবে মনে রাখবো। তাহলে আমরা কি মনে রাখবো, ইট যখন ডামি সাবজেক্ট তখন এর পরে এই যে সাবজেক্টটা বসেছে তারপরে যেহেতু হু বা রিলেটিভ প্রোনাউনটা রয়েছে আমরা ধরে নিতে পারি। তারপরে আমরা যে সাবজেক্টটা বসাবো কি মনে রাখবে, এই যে ডামি সাবজেক্টটা হিসাবে আমরা ভার্বটাকে বসাবো না। আমরা কি অনুযায়ী বসাবো, ইট ইজ এর পরে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করব, বা এখানে নাউনও হতে পারে, এখানে ইট ইজ এর পরে কোনো একটা নাউনও বসতে পারে, শুধু যে প্রোনাউন বসবে তা না। ইট ইজ এর পর নাউন তো কোনো পরিবর্তন হয় না, তার সাবজেক্টিভ অবজেক্টিভ সব রকমই এক, কিন্তু প্রোনাউনের যেহেতু সাবজেক্টিভ অবজেক্টিভ আলাদা সেই জন্য আমাদের এটাকে মনে রাখতে হয়। ক্লিয়ার? তাই এখানে যে সাবজেক্টটা থাকবে আমি ভার্বটাও কিন্তু সেই অনুযায়ী বসাবো। ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হয় আমি যে কাজটা করেছে। তোমরা কি করবে, এখানে যেহেতু ইট দেখবে এখানে হ্যাজ বসিয়ে দিয়ে বাড়ি চলে আসবে এবং কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্টের টেন্স অনুযায়ী আমি লিখেছি তাই এখানে হ্যাভ বসেছে। এখানে যেমন যেমন টেন্স হতো, যদি সাপোজ ধরে নাও ইট ইজ আই
যে হয় একজন ডাক্তার, তাহলে যেহেতু আই আছে এখানে এম এ ডক্টর হয়ে যেত। পাস্ট হলে আয়ের পরে আমরা জানি ওয়াজ বসে, আর হ্যাড তো সব ক্ষেত্রেই একই। তাহলে মনে আমরা কি রাখবো, ইট ইজ এর পরে যে প্রোনাউনটা বসবে সেটা সাবজেক্টিভ কেস, এবং হু এর পরে যে ভার্বটা বসবে সেটা মেন সাবজেক্ট অনুযায়ী, ডামি ইট সাবজেক্ট অনুযায়ী নয়। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করে রেখে দেবে। অনেক সময় আমরা লিখে থাকি হি ইজ মোর স্ট্রঙ্গার, এখানে কিন্তু দুটো আমি তোমাদের নিয়ম শেখাবো, দুটো ভুল থাকবে। হি ইজ মোর স্ট্রঙ্গার দেন মি, তাহলে আমি কি লিখলাম, সে আমার থেকে বেশি শক্তিশালী। হয়ে গেল। দুটো নিয়ম ভালো করে খাতায় নোট ডাউন করো। ফার্স্ট, এখানে একটা আমি মোর বসিয়েছি এবং এখানে আমি মি বসিয়েছি। তাহলে এই স্ট্রঙ্গারটা কোথা থেকে এসছে, STRONG থেকে, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা কি সুপারলেটিভ ডিগ্রি। আমরা কি জানি এখানে, খাতায় নোট ডাউন করবে, যে ওয়ার্ডগুলোকে ER বা EST যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় না তার আগে আমরা মোর বসাই। কিন্তু যে ওয়ার্ডগুলোকে তোমরা যদি আমার ওই ডিগ্রি চেঞ্জের ক্লাসে চলে যাও এই ক্লাসটা দেখার পর, তাহলে কিন্তু তোমরা এই কনসেপ্টগুলোকে আরো ডিটেলসে শিখতে পারবে। কিন্তু আমি যেহেতু তোমাদের WBP এবং KPর জন্য করাচ্ছি, জাস্ট হালকা করে জেনে রেখে দাও, যে ওয়ার্ডের শেষে তোমরা দেখবে ER বা EST যোগ হয়ে গেছে তার আগে আর মোর বা মোস্ট কোনো কম্পারেটিভ ওয়ার্ড আমরা বসাতে পারবো না। খাতায় নোট ডাউন করলে। নেক্সট রুল, দেন, দেনটা আমি কেন বসিয়েছি, যে সে আমার থেকে বেশি শক্তিশালী, এই আমার থেকে বেশি শক্তিশালী বোঝানোর জন্য। আর মি মানে কি জানি, আমাকে। অত কিছু মনে রাখতে হবে না। তোমরা কি মনে রাখবে, যখনই কোনো একটা প্রোনাউন দিয়ে তুলনা করা হবে এবং দেনের পর আরো একটা প্রোনাউন বসবে, সেই প্রোনাউনটা অলওয়েজ কোন কেসে বসবে, অলওয়েজ বসবে সাবজেক্টিভ কেস। মনে হতে পারে এখানে তো দেনের পরে মি হওয়া উচিত, কিন্তু এখানে কি হলো, মি এর পরে আই হয়ে গেল, এই দেনের পরে আই হয়ে গেল। তাহলে কি মনে রাখবো আমরা, দেন দিয়ে যখনই আমরা কোনো কিছুর তুলনা করব, কোনো একটা প্রোনাউনের সাথে আর একটা প্রোনাউনের, আমরা দেনের পরে যাই থাকুক না কেন প্রোনাউন, সেটাকে আমরা সাবজেক্টিভ কেস বসিয়ে দেব। আমরা আই বসাতে পারি, উই বসাতে পারি, হি বসাতে পারি, সি বসাতে পারি, দে বসাতে পারি, ইউ বসাতে পারি। কারণ কি, এগুলো সবকটাই সাবজেক্টিভ কেস। খাতায় নোট ডাউন কমপ্লিট। নেক্সট, নেক্সট যে নিয়মটা শিখবো, দেখো অনেকটা একই রকম। হি ইজ নো লেস দেন আই ইজ ইন্টেলিজেন্ট। তাহলে হি ইজ নো লেস দেন আই, সে আমার থেকে কম বুদ্ধিমান নয়। তোমাদের মনে হবে যে আই এর পরে এখানে তো এম বসানো উচিত ছিল, কারণ অলরেডি আমরা দেখেছি দেনের পরে সাবজেক্টিভ কেস বসবে, এইটুকু আমাদের ক্লিয়ার। ক্লিয়ার। কিছু কিছু ওয়ার্ড আছে যেমন নো লেস দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, ভালো করে খাতায় নোট ডাউন করবে, অ্যাজ মাচ অ্যাজ, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমরা তুলনা করব, ভালো করে নিয়মটাকে খাতায় নোট ডাউন করো। এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে আমরা কোনো একটা ভার্ব বসিয়ে দিতে পারি, তারপরে আমাদের এই যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা তুলনা করছি সেটাকে বসালাম, এবং এর পরে অলওয়েজ সাবজেক্টিভ কেস, সেটা আই হতে পারে, উই হতে পারে, যেমন আমরা এখানে বসিয়েছি। এবং সব থেকে মজার বিষয়, এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী বসবে। যেমন আমরা কি করেছি, এখানে দেখো আয়ের পরে ইজ বসিয়েছি, এখানে কিন্তু আমরা আয়ের পরে কি করতে পারতাম, এম বসাতে পারতাম। তাহলে যদি এম বসাতাম কি হতো,
আমরা 1 নম্বর মাইনাস করে বাড়ি চলে আসতাম। তাহলে কি মনে রাখবে? নো লেস দেন, অ্যাজ ওয়েল অ্যাজ মাচ অ্যাজ। এরপরে দুভাবে এরর থাকতে পারে। এক, এই সাবজেক্টিভ কেসের জায়গায় অবজেক্টিভ কেস করে দিতে পারে, যেমন মি করে দিতে পারে, হিম করে দিতে পারে, হার করে দিতে পারে, আস করে দিতে পারে, দেম করে দিতে পারে। তাহলে এইভাবে এররটা থাকতে পারে। আর না হলে আর একটা এরর থাকতে পারে, এই ভার্বের উপর এরর থাকতে পারে। কারণ তোমরা সবাই জানো এখানে হি বসিয়ে দিয়েছে, আই বসিয়ে দিয়েছে এবং এখানে ইজ বসিয়ে দিয়েছে। তোমরা ভাবলে এখানটায় ভুল আছে, তাহলে এখানে আমি টিক মেরে দিই যে এই পার্টে ভুল আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ঠিক আছে, কারণ এখানে মেন সাবজেক্ট কিন্তু এখানে হি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট রুল খুবই ইম্পর্টেন্ট, এবং এই নিয়মটাকে আমরা সচরাচর প্রত্যেকদিন প্রায় ভুল করে থাকি। কিরকম দেখা যাক। তোমাকে যদি কেউ বলে তোমার নাম কি, তুমি কি বলো? মাইসেলফ ইজ, সাপোজ ধরে নাও আমি আমার নামটা লিখে দিলাম, মাইসেলফ ইজ সৈকত বিশ্বাস। তাহলে এটা কি? আমরা কি জানি সেন্টেন্স কিভাবে তৈরি হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে মাইসেলফটা কি? মাইসেলফটা আমরা কি শিখেছিলাম? এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এটা একটা এমফ্যাটিক প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ কেস ছাড়া কখনো কি কোনোদিন সাবজেক্ট হতে পারে? তাহলে এই যে মাইসেলফ দিয়ে তারপরে ভার্ব দিয়ে আমার নামের পরিচয় দেওয়া, এটা কি একটা রং ইংলিশ, এবং এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসছে এবং তোমরা ভুল করে বাড়ি চলে গেছো। তাহলে মাইসেলফ দিয়ে কখনো আমরা কি করতে পারবো না? সাবজেক্ট করতে পারবো না। এখানে বলতেই হবে আই এম সৈকত বিশ্বাস বা হি ইজ সৈকত বিশ্বাস, এগুলোকে আমাদের বসাতে হবে। আমরা কখনোই কি করতে পারবো না? রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে সাবজেক্ট তৈরি করতে পারবো না। কিন্তু এই মাইসেলফটাকে কিভাবে আমরা লিখতে পারি দেখা যাক একটা উদাহরণ দিয়ে। সাপোজ এখানে ধরো আমি লিখে দিচ্ছি আই মাইসেলফ হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। আমি কি লিখলাম? আই মাইসেলফ। আয়ের পরে আমি কেন মাইসেলফ লিখলাম? কারণ আয়ের সাবজেক্টিভ কেস, তার যে রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ, আমরা যদি সহজের খাতিরে কেসই ধরে নিই, তাহলে আমি নিজে থেকে, অর্থাৎ কি এই সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য আমি মাইসেলফটাকে ব্যবহার করেছি। মাইসেলফটাকে কিন্তু আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করিনি। আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি নিজে থেকে কাজটা করেছি। এখানে যদি হি থাকতো, আয়ের পরিবর্তে যদি এখানে সাপোজ ধরে নাও হি থাকতো, তখন কিন্তু আর মাইসেলফ হতো না, তখন হয়ে যেত হি হিমসেলফ এবং হ্যাভটা হয়ে যেত হ্যাজ। হি হিমসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে নিজে থেকে কাজটা করেছে। তো অর্থাৎ কি এই যে হিমসেলফ বা মাইসেলফ, এটা এই সাবজেক্টের উপরে পড়ছে, যাতে আমরা এই সাবজেক্টটাকে জোর দিতে পারি। অত কিছু জানার দরকার নেই। তাহলে আমাদের প্রোনাউনের একদম সেই রুট কজে চলে যেতে হবে। তোমরা যদি প্রোনাউনের ক্র্যাশ কোর্সটা দেখে নাও তাহলে এটা অবশ্যই বুঝতে পারবে। তাহলে অতটা আমরা জটিলে যাব না, কারণ আমাদের মেন কনসেপ্টের বিষয়। মেন কনসেপ্ট আমরা কি দেখব? যদি আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সে মাইসেলফকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা কি ধরে নেব? সেই সেন্টেন্সটা ভুল আছে। কিন্তু আমি একটা কোনো সাবজেক্ট লিখেছি, তারপরে আমি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন, যে সেলফ দিয়ে যে ওয়ার্ডগুলো হয়, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এগুলো, তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক। তখন আমাকে দেখতে হবে পরের যে ভার্বটা রয়েছে, যেমন হি হিমসেলফের পর এখানে কিন্তু আমি আবার হ্যাভ বসাতে পারবো না, আমাকে হ্যাজই বসাতে হবে, কারণ আমার মেন সাবজেক্ট হচ্ছে হি। আশা করছি ক্লিয়ার। নেক্সট যে নিয়মটা, এটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। যেমন আমরা বলতে পারি দ্য অ্যাপেলস অফ কাশ্মীর ইজ ভেরি ডেলিশিয়াস। আমরা কি বললাম? দ্য অ্যাপেলস অফ কাশ্মীর, অর্থাৎ কি কাশ্মীরের যে আপেলগুলো হয়, সেই আপেলগুলো কি খুব সুস্বাদু। দেখে মনে হচ্ছে সেন্টেন্সে সব সঠিক আছে, কিন্তু না, সঠিক নেই। এর প্রপার নিয়মটা আমাদের একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে একটা। দেখো, সাবজেক্ট মানে যেটাকে আমরা
নাউন ধরতে পারি, নাউন প্লাস অফ প্লাস নাউন, এর পরে যে ভার্বটা বসবে সেইটাই হচ্ছে মজার বিষয়। এররের কনসেপ্টে এখানে আমরা ভুল করি। অ্যাপেল মানে কি? নাউন। কাশ্মীর মানেও নাউন, তার মাঝে কে আছে? অফ আছে। আর নাউন কি হতে পারে? নাউন সিঙ্গুলারও হতে পারে, নাউন প্লুরালও হতে পারে। তাহলে এখানে যে ভার্বটা বসবে সেইটাই মজার বিষয়। ভার্ব যেটা বসবে সেটা প্রথম নাউন অনুযায়ী বা প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে অ্যাপেলসটা কি আছে? সিঙ্গুলার না প্লুরাল? অ্যাপেলস নিশ্চয়ই প্লুরাল। ইএস আছে, তাহলে প্লুরাল যদি সাবজেক্ট হয়, আমার ভার্ব কি কখনো সিঙ্গুলার হতে পারে? কোনোদিনই হতে পারে না। তাহলে এই যে ইজটা রয়েছে, এই ইজের পরিবর্তে কি হয়ে যাবে? সঠিক উত্তর আর। যদি এখানে শুধু APPLE অ্যাপেল থাকতো, দ্য অ্যাপেল অফ কাশ্মীর, তাহলে কিন্তু আমরা এখানে ইজ বসিয়ে দিতে পারতাম, এখানে আমাদের কোনো ভুল হতো না। তাহলে আমরা কি মনে রাখবো? নাউন প্লাস অফ প্লাস নাউন, নাউন প্লাস অফ প্লাস নাউন, তারপরে যে ভার্বটা বসবে সেটা প্রথম নাউন অনুযায়ী। প্রথম নাউন যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার। প্রথম নাউন যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল। তাহলে তোমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে নাও। আজকেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টা নিয়ম শিখলাম। আমরা ছোট ছোট করে কেন এই পার্টটাকে ভাগ করেছি? কারণ একসাথে অনেক এরর কারেকশনের নিয়ম কখনো শিখতে যাবে না। আমি তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোকেই খুব ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং তোমরা কমেন্টে তেমন কোনো আমাকে প্রবলেমের কথা জানাচ্ছ না যে তোমাদের কোনো বুঝতে বা কিছু করতে অসুবিধা হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় যে এই নিয়মটাই আমি খুব একটা বুঝতে পারলাম না, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই। পরের কিছু নিয়ম নিয়ে আবারও আমি খুব শীঘ্রই ক্লাস নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।